ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর বাংলার প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। একে দেখিয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের একে দেখিয়েছে ভর দুপুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে। কতে আছে অসত্য গাছের নিচে, খতে আছে মাঠে, গতে আছে গোলা ঘরে, ঘতে আছে নৌকোর খোলে। উত্তরটা হবে নৌকোর খোলে। আচ্ছা, একের দুইয়ের দিকে কী আছে? তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে কতে শঙ্কর সেনাপতিকে, খতে অভিমন্যু সেনাপতিকে, গতে বিভীষণ দাসকে, ঘতে পঞ্চানন অপরার মালিককে। এখানে উত্তরটা তোমাদের হবে ক্ষয়ের দিকে, উত্তরটা সঠিক হবে অভিমন্যু সেনাপতিকে। একের তিনে দেখিয়েছে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে। কতে বুনো পাহাড়, খতে মরুভূমি, গতে প্রভাত সূর্য, ঘতে পাইন গাছ। উত্তরটা হবে তোমাদের পাইন গাছ। একের চারে দেখিয়েছে যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটির রচয়িতা কতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, খতে অরুণ মিত্র, গতে শক্তি চট্টোপাধ্যায়, ঘতে অমিয় চক্রবর্তী। গয়ের উত্তরটা সঠিক হবে। একের পাঁচে দেখিয়েছে পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ ক পিছনে যাওয়া, পিছনে যাও, খ সাবধান, গ বস, ঘ কাঁধ। তাহলে উত্তরটা হবে ক্ষয়ের দিকে সাবধান। দুয়ের দেখিয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুয়ের একের দেখিয়েছে ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? দুয়ের একের দিকে উত্তর হবে ভর দুপুরে কবিতাটিতে ছাতা বলতে একটি অসত্য গাছকে বোঝানো হয়েছে। দুয়ে দেখিয়েছে এখানে বাতাসের ভিতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? দুয়ের দিকে উত্তরটি হলো শঙ্করদেবের বিদ্যালয়টি বঙ্গোপসাগরের 5-7 মাইলের মধ্যে অবস্থিত, তাই পাগলা বাতাসের ভিতর সব সময় ঢেউয়ের ভিজে জলে ঝাপটা উড়ে আসে। দুয়ের তিনে দেখিয়েছে মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? দুয়ের তিনে দিকে উত্তর হবে মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে একটি মাছরাঙা পাখির সঙ্গে তুলনা করেছেন। দুয়ের চার দেখিয়েছে আমি কথা দিয়ে এসেছি। কথক কোন কথা দিয়ে এসছেন? দুয়ের চার দিকে উত্তরটা হবে কথক অরুণ মিত্র বৃষ্টির দিনে আবার ভিজে ঘাসের উপর দিয়ে হেঁটে ঘাস ফড়িংটির সাথে দেখা করতে আসবে, এই কথা দিয়ে এসছে। দুয়ের পাঁচে দেখিয়েছে ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়? দুয়ের পাঁচের দিকে উত্তরটা হবে বর্ষাকালের শেষের দিকে মেয়েরা ভাদুলী ব্রত উদযাপন করে। দুয়ের ছয় দেখেছে সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন? দুয়ের ছয় দিকে উত্তরটি হবে সন্ধ্যায় হাটের চিত্রটি দিনের বেলার জনপূর্ণ হাটের থেকে সম্পূর্ণ বিপরীত। সন্ধ্যায় হাট প্রদীপহীন, অন্ধকার, নিশ্চুপ, নির্জনতায় ভরা। দুয়ের সাথে দেখেছে কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াকুটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়? দুয়ের সাথে দেখে উত্তরটা হবে কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব, এটা হবে প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াকুটা, গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। দুয়ের আটে দেখেছে কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা। কবি কার চলার কথা বলেছেন? দুয়ের আটে দিকে উত্তরটা হবে কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ছোট্ট ছোট্ট পিঁপড়েদের ব্যস্তভাবে সারি দিয়ে চলার কথা বলেছেন। দুয়ের নয় দেখেছে সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কিভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন? দুয়ের নয়ের দিকে উত্তরটি হবে গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে তিনি বলতেন কাঠজড়ি নদীর ধার বরাবর, পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে, যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি। দুয়ের দশ থেকে কী আছে তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল, কে কাকে কখন একথা বলেছিল? দুয়ের দশের দিকে উত্তরটি হবে উদ্ধৃতাংশ উক্তিটি ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। বৃষ্টির জলে ভেসে যাওয়া থেকে বাঁচানোর জন্য পিঁপড়েটি ঘাসের পাতাকে ধন্যবাদ জানালে সে সময় ঘাসের পাতায় এই উক্তিটি করেছিল। তিনি দেখেছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো।
তিনের একে দেখেছে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ মরুতটে। কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? তিনের একে দেখে উত্তরটা হবে হাইনরিক হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশের নয়নতুলি কবিতায় পাইন গাছ এমন স্বপ্ন দেখে। তিনের একের দেখে বাকিটা কী আছে, কেন সে এমন স্বপ্ন দেখে? এটার উত্তর হবে বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বেড়ে ওঠা পাইন গাছ ভীষণ একা, কারণ এত উপরে পাইন গাছ ছাড়া তেমন লম্বা গাছ জন্মায় না। সে কারণে পাহাড়টি প্রায় নগ্ন, আর সেই নগ্ন পাহাড়ের লম্বা দৃঢ় পাইন গাছ একাকে দাঁড়িয়ে থাকে। সে দুলে দুলে উষ্ণ তপ্ত মরুভূমিতে জন্মানো এক পাম গাছের স্বপ্ন দেখে, কারণ পাম গাছও তারই মতো একা। দুই বিপরীত পরিবেশে জন্মালেও আসলে দুজন একই বেদনার শরিক, তাই পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে। তিনের দুই দেখেছে তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন? তিনের দুয়ের দিকে উত্তরটি হবে প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে জঙ্গলের পশুদের নীরব থাকার কথা বলা হয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চিৎকার বা হট্টগোল করে। অন্যদিকে বলা যায় যে জঙ্গলের পশু পাখিরা অনেকাংশেই নীরব থাকে। জঙ্গলে পশুরা সর্বদাই প্রাণ বাঁচানোর চেষ্টায় লিপ্ত থাকে, তাই অনেক সতর্কতার সঙ্গে বনে জঙ্গলে তাদের চলাচল করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই বনের পশু পাখি অনেক বেশি নীরবতার মধ্যে দিন কাটায়। তিনে দেখেছে এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরের পোকা বাসাবাড়ির রচনাংশ অনুসরণে লেখো। তিনে দেখে উত্তরটি হবে ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2-4 দিন ঘুরে ফিরে মনোমতো কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ দেখে নেয়। 2-3 বার এরূপভাবে এদিক ওদিক উড়ে অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। তিনের 4 দেখেছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো। তিনের 4 দিকে উত্তরটি হবে লেখকের রচনা থেকে অনুমান করা যায় যে ধান কাটার পরে মাঠের শুষ্ক রুক্ষ যে পরিচয় পাওয়া যায় তাতে গ্রীষ্ম ঋতুর ছবি ফুটে উঠেছে। এই সময় সূর্যের আগুন যেন ঝরে পড়ে পৃথিবীর উপরে, ফলে জমি ধীরে ধীরে ফুটিপাটা হয়ে যায়। রোদের দিকে তাকানো যায় না, মাথা ঝিমঝিম করে সেই রোদে। নদী নালা খাল বিলের জল শুকিয়ে যায়, হাওয়ায় যেন আগুনে হালকা হয়ে যায়। তবে সন্ধ্যার দিকে মৃদুমন্দ স্নিগ্ধ বাতাস প্রবাহিত হয়। গ্রীষ্মের দুপুরে পথে লোক চলাচল যথেষ্ট কমে যায়। রাখাল বালকরা গাছের তলায় বিশ্রাম করে। প্রকৃতিতে ভয়ানক রুক্ষতা বিরাজ করে। সন্ধ্যায় মাঝে মাঝে আকাশ কালো করে কালবৈশাখী ঝড়ের আগমন ঘটে। ঝড়ের দাপটে অনেক গাছপালা কাঁচা বাড়ি মাটিতে পড়ে যায়। 3-5 দেখেছে দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। 3-5 দিকে উত্তরটা হবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের উল্লেখযোগ্য একটি কবিতা হলো হাট। আলোচ্য কবিতায় কবি গ্রামের হাটের যেমন ব্যস্ত ছবি অঙ্কন করেছেন, তেমনি জীবনের হাটের সঙ্গে গ্রামীণ হাটের সাদৃশ্য তুলে ধরেছেন। দূরে দূরে অবস্থিত 10-12খানি গ্রামের মাঝখানে একখানি হাট রয়েছে। সকাল সন্ধ্যায় কেউ যত্ন নিতে এখানে ঝাড় দেয় না বা সন্ধ্যায় প্রদীপ জ্বালায় না, তাই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই হাটের বুক অন্ধকারে নিমজ্জিত হয়। বিকালবেলায় কেনাবেচা সেরে হাটের মানুষজন প্রত্যেকে নিজ নিজ গৃহে ফিরে যায়। বকেরা ফিরে আসে বাসায়। দূরের গ্রামগুলিতে দ্বীপের আলো জ্বলে ওঠে, কিন্তু অন্ধকারেই ডুবে থাকে হাট। কোনো এক শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় নিশা নামে। পাকুড় শাখায় বাতাস বাধা পেয়ে যেন নদীর দীর্ঘশ্বাস বয়ে যায়। হাটের দোচালা বন্ধ হয়, জীর্ণ বাঁশের ফাটলে বায়ু প্রবেশ করে। বিদ্রুপবাসী বাজায় একক কাকের ডাকে রাত্রে নেমে আসে। দিনের বেলায় নানা মানুষের আগমনে হাটের বুক মুখরিত হয়ে ওঠে। কত চরণ চিহ্ন ধুলার বুকে আতঙ্কিত হয়, আবার পুরনো চিহ্ন নষ্ট হয়ে যায়। মাল কেনাকানি, দর জানাজানি ইত্যাদি নিয়ে নানান কোলাহল সৃষ্টি হয়। কেউ লাভের মুখ দেখে, কেউ বা খালি হাতে বাড়ি ফেরে। প্রতিদিন কত মানুষ
হাটে আসেন, সকালে ফসল নানান হাতের পরীক্ষা সহ্য করতে অবহেলায় বিক্রি হয় দিনের শেষে। প্রতিদিন নতুন করে হাট বসে আর ভাঙে। তো 3-6 দেখিয়েছে মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় সাঁওতালি দেয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। 3-6 দিক উত্তরটা হবে গ্রাম বাংলার ঘরে ঘরে যে শিল্পকলা রয়েছে লেখক সেই দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। বাংলার মাটির ঘরে দেওয়াল জুড়ে নানান চিত্রকলা ফুটে থাকে। পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলায় দেয়াল চিত্রের নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সাঁওতাল, কুর্মি, বাউর, সবর প্রভৃতি সম্প্রদায়ের মানুষের দেয়াল চিত্র বিভিন্ন রকমের। সাঁওতালি দেয়াল চিত্র মূলত জ্যামিতিক নকশার, অন্যদের চিত্রকলায় আবার পদ্ম ফুলের প্রাধান্য। এছাড়াও কোথাও কোথাও মোরগ ঝুঁটি, শালুকলতা, কদম, ঝড়ের ছবি অঙ্কিত হতে দেখা যায়। শুধু ঘরের দেওয়াল জুড়েই নয়, বাড়ির বাইরের প্রাচীরের গায়ে নানান সুন্দর সুন্দর দেয়াল চিত্র রচনার প্রথা রয়েছে। 3 সাথে দেখেছে পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করো। 3 সাথে দেখে উত্তরটা হবে কবি অমিয় চক্রবর্তীর একটি উল্লেখযোগ্য কবিতা হলো পিঁপড়ে। কবি সন্ধানী দৃষ্টি দিয়ে পিঁপড়েদের চলাফেরার কর্মপদ্ধতি লক্ষ্য করেছেন। আলোচ্য কবিতায় তারই প্রকাশ ঘটিয়েছেন কবি। সেই সঙ্গে কবির ক্ষুদ্র জীব পিঁপড়েদের প্রতি কবির গভীর দরদি প্রকাশ ঘটেছে এখানে। কবি বলেছেন পিঁপড়েরা যেন সদা ব্যস্ত ভেদে চলাফেরা করে, কিন্তু সেই চলার মধ্যে যে ছন্দ আছে তা কবির কাছে বড় মধুর লাগে। কবি চান এই ছোট ছোট পিঁপড়েরা নিজেদের মতো করেই ঘুরে ফিরে দেখুক পৃথিবীটাকে, আলোর গন্ধ গায়ে মাখুক, ফুল রেণুরও আবরণে না হোক ধুলোর রেণু, হোক তাদের আবরণ। নীরবেই তারা চলে বেড়ায়, অথচ তাতেই তারা যেন কত কথা বলে ফেলে। কবি তাদের কখনোই দুঃখ দিতে চান না, তাই তাদের চলার পথ থেকে সরিয়ে দিতেও চান না। কবি দেখেছেন ভোরের বাতাসে গাছের তলায় মাথা নিচু করে চলেছে পিঁপড়েরা, মাটির তলাতেই আশ্রয় নেয় তারা। পিঁপড়েদের এই আচরণ যেন মনে করিয়ে দেয় যে সবাইকেই একদিন এই মাটিতেই মিশে যেতে হবে। কবি তাই আশা করেছেন সকল জীব যেমন পৃথিবীর আলো বাতাসকে সঙ্গী করে বেঁচে থাকে, পিঁপড়েরাও যেন আলো বাতাসের আদর নিয়ে বেঁচে থাকতে পারে। 3 দেখেছে ফাঁকি গল্পে অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরাপদ আম গাছ। উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য। 3 উত্তরটা হবে ফাঁকি গল্পে একটি আম গাছকে লেখক প্রধান চরিত্র হিসেবে পাঠকের সামনে তুলে ধরেছেন। গোপালের বাবা বাড়ির কারো কথা না শুনে পাঁচিলের ধারে একটি আম গাছ লাগিয়েছিলেন। পরবর্তীকালে সেই গাছ সবার বড় প্রয়োজনের হয়ে ওঠে। সমস্ত গল্পটিতে অন্যান্য চরিত্রগুলি আম গাছটিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। ফল, পাতা, ডাল, ছায়া দেওয়া গাছটির হঠাৎ ঝড়ে ভেঙে গেলে সেটি ঘিরেও অন্যদের মানসিক পরিবর্তন ঘটতে দেখা যায়। তাই বলা যায় উদ্ধৃতিটি বিশেষভাবে সমর্থনযোগ্য। 3 দিকে প্রশ্নটা আছে কি পৃথিবী সবারই হোক এই আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে। 3 দিকে উত্তরটা হবে প্রবল বর্ষায় চারিদিকে জলে থই থই, এরই মধ্যে একটি পিঁপড়ে প্রায় জলে নুয়ে পড়া একটি ঘাসকে আশ্রয় করে কোনোভাবে বাঁচার চেষ্টা করে যাচ্ছে। বৃষ্টি কখনো একটু কমেছে তো আবার ঝমঝম করে ঝরে চলেছে। পিঁপড়ের ভয় হয় হয়তো সে আর বাঁচবে না, কিন্তু ঘাস, বৃষ্টি এবং সূর্যও তাকে সাহস যোগায়। প্রকৃতি যে সকলেরই কাছে আশীর্বাদ হয়ে দেখা যেতে পারে তা বোঝাতেই আশীর্বাদ গল্পটি পরিবেশিত হয়েছে। 3 থেকে কী আছে এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। গল্পকথক কোন অবস্থায় পড়েছিলেন। 3 থেকে উত্তরটি হবে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক শিবরাম চক্রবর্তী। তিনি একদিন হুড্রু যাওয়ার পথে সাইকেলের টায়ার ফাটায় বিপদে পড়েন। নির্জন জঙ্গলি অঞ্চল, অন্ধকার ঘন হয়ে আসছে, কি করবেন বুঝতে পারছেন না। তবে তিনি চিরকালই আশাবাদী যে কিছু ভালো একটা হবেই। তার এই ভাবনার পথ ধরেই কিছুক্ষণ পরেই একটি ভুতুড়ে মোটর গাড়িতে সওয়ার হয়ে পড়েন তিনি, এবং শেষ পর্যন্ত লেভেল ক্রসিংয়ের সামনেও এসে পড়েন। ভূতের ভয়টাই যাই পান বা রহস্যজনক যাই ঘটুক না কেন, তার আশাবাদের গুণেই শেষ পর্যন্ত ভূতের মাধ্যমেই তিনি পুরস্কৃত হয়েছিলেন। 4 দেখেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4 দেখেছে বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে, এমন দুটি উদাহরণ দাও। 4 দেখে উত্তর হবে নিহ যুক্ত নয় নির্ণয়, নিহ যুক্ত অবধি নিরবধি।
4 2 দিয়ে কেছে বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিতে দীর্ঘ করছে এমন দুটি উদাহরণ দাও। 4 2 দিয়ে উত্তরটা হবে নিহ যুক্ত রস নিরস, নিহ যুক্ত আবার নিরাকার আকার হবে, এটা বুঝো তো, নিহ যুক্ত আকার নিরাকার। 4 3 দেখেছে উদাহরণ দাও জোড় বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। 4 3 থেকে উত্তরটা কী হবে? জোড়া বাঁধা সাধিত শব্দের উদাহরণ দেশ বিদেশ। 4 4 দেখেছে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়? 4 4 দেখে উত্তর হবে নামবাচক শব্দগুলিকেই সংখ্যা শব্দ বা সংখ্যাবাচক শব্দ বলে, কিন্তু সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। 4 5 দেখেছে সন্ধি বিচ্ছেদ করো, নিরঙ্কুশ নিহ যুক্ত অঙ্কুশ সমান নিরঙ্কুশ। 5 দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 1 দেখেছে শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? 5 1 দেখে উত্তর হবে শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় 3টি শ্রেণীতে ভাগ করা যায়, সেগুলি হলো 1 সংস্কৃত বা তৎসম অনুসর্গ, 2 তদ্ভব অনুসর্গ, 3 বিদেশি অনুসর্গ। 5 2 দেখেছে উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয় কেন? 5 2 দেখে উত্তরটা হবে 5 2 দেখে উত্তরটা হবে উপসর্গগুলি শব্দের বিপরীতার্থক শব্দ তৈরি করে, কখনো শব্দের নির্দিষ্ট অর্থের ব্যাপ্তি ও বোঝায়, আবার কখনো শব্দের অর্থকে সংকুচিত ও করে, তাই উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয়। ধাতু বিভক্তি বলিতে কী বোঝো? 5 3 দেখে উত্তরটা হবে ধাতু বিভক্তি মৌলিক ধাতুর সঙ্গে যেমন শব্দাংশ যুক্ত হয় তেমনি সাধিত ধাতুর সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় সেগুলিকে বলে বিভক্তি, এই বিভক্তিগুলির নাম ধাতু বিভক্তি। 5 4 দেখেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। আ তালবসে একার আসা, আ দন্তস একার আসা, আর দংশ গয়রেব স্বর্গ, আর দংশই ব গয়রেব স্বর্গ। 5 4 দেখে উত্তরটা হবে আ তালবসে একার আসা, আসা মানে হচ্ছে ভরসা, আ দংশ একার আসা, আসা মানে আগমন করা, আর দন্তস গয়রেব স্বর্গ, স্বর্গ মানে অধ্যায়, আর দন্তশৈব গয়রেব স্বর্গ, স্বর্গ মানে দেবলোক। 5 5 দেখে আছে কি পদান্তর করো, জগৎ জটিল। 5 5 দেখে উত্তরটা হবে জগৎ জাগতিক, জটিল জটা। 6 দেখেছে অনধিক 100 শব্দের অনুচ্ছেদ রচনা করো, বাংলার উৎসব। 6 দিকে উত্তর তোমরা এরকম লিখবে বাংলার উৎসব। প্রথমে ভূমিকা লিখবে, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ, সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। ঋতুর বর্ণময় আবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালির মানসিক সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের নিবিড় অঙ্গাঙ্গী সম্পর্ক, তার সঙ্গে সম্পৃক্ত বাঙালির উৎসব প্রীতির মেলবন্ধনের ফলস্বরূপ বাংলায় রকমারি উৎসবের ঘটা। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই প্রবাদটিকে প্রকৃত অবস্থার পরিপ্রেক্ষিতে অল্প ভাষণই বলা যায়। উৎসবের শ্রেণী বিভাগ, বাংলার বৈচিত্র্যপূর্ণ উৎসবের সমারোহকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। ক বৈদিক উৎসব, নামকরণ, অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, অদ্ভুতদায়িক বা ঋষি শ্রাদ্ধ, পার্বণ শ্রাদ্ধ ইত্যাদি। খ পৌরাণিক শাস্ত্রীর উৎসব, নাম মহোৎসব, সত্যনারায়ণ বা সত্যপীর উৎসব, সরস্বতী চণ্ডী মনসা ধর্মদেবতা বিষয়ক উৎসব, কৃষ্ণ জন্মোৎসব বা জন্মাষ্টমী, রথযাত্রা, দোলযাত্রা ও রাসযাত্রা, ঝুলনযাত্রা, রাধাষ্টমী, কোজাগরী লক্ষ্মী পূজা, শিবরাত্রি, দুর্গোৎসব, জগদ্ধাত্রী পূজা, কালী পূজা, দীপাবলি, কার্তিক পূজা, বড়দিন, গুড ফ্রাইডে, বুদ্ধ পূর্ণিমা, মহরম, ঈদ উল ফিতর, মহাবীর জয়ন্তী ইত্যাদি। লোক উৎসব, চড়ক বা গাজন, বনদুর্গা, বনবিবি, দক্ষিণ রায়, পীর ও গাজীর উৎসব, লালনোৎসব, ঈদ পরব, ইতু, টুসু, ভাদু পরব, অম্বুবাচী, বোলান, বিশ্বকর্মা, গন্ধেশ্বরী, গোরক্ষনাথ, পৌষ পার্বণ, নবান্ন, ত্রিনাথ পূজা, আউনি বাউনি ইত্যাদি। সামাজিক উৎসব, ভাইফোঁটা, বিবাহ, জামাইষষ্ঠী, বিজয়া
সই পাতানো, নববর্ষ, হালখাতা ইত্যাদি। জাতীয় উৎসব স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি। রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, রামকৃষ্ণ ও বিবেকানন্দ জয়ন্তী, নেতাজি জয়ন্তী ইত্যাদি। এছাড়া প্রাচীনকালে পুষ্করিণীর প্রতিষ্ঠা, ভূমিদান, বৃক্ষরোপণ প্রভৃতি উপলক্ষে ও উৎসব হতো। এখন সামাজিক কাঠামো পরিবর্তিত, তাই অনেক প্রাচীন উৎসবও অবলুপ্ত। অবশ্য তার পরিবর্তে বাংলায় সরস ভূমিতে নব নব উৎসবের ও জন্ম হয়েছে, যেমন লোক উৎসব, বনমহোৎসব, যাত্রা উৎসব, নাট্য উৎসব, শিল্প উৎসব ইত্যাদি। উপসংহার: উৎসবের মূল চেতনা হলো মানুষের কল্যাণ সাধন। দৈনন্দিন জীবনের তুচ্ছতা, গতানুগতিকতা থেকে মুক্তি পেতে মানুষের মন সততই আকুল। উৎসব মানুষের জীবনে এই চাহিদাকে পূরণ করে। উৎসব মিলন, মৈত্রী ও শান্তির বাণী বহন করে। নিজস্বতা, বৈচিত্র্য ও আড়ম্বরে সমৃদ্ধ বাংলার উৎসব বাঙালির জীবনযাপনকে করেছে আনন্দময় ও পরিপূর্ণ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।